আমার বাংলা নিয়ে আমি অয়ন এই মুহূর্তে আপনাদের কাছে নিয়ে আসছি আধ ঘন্টা ধরে ব্রেকলেস আমার বাংলা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। জেলার বিভিন্ন খবর, গুরুত্বপূর্ণ খবর, জেলার সমস্যা, বেআইনি অনৈতিক কাজ সব তুলে ধরবো এই আধ ঘন্টায়। আর প্রথমেই যাব মালদার কতুলপুরে, ইংরেজ বাজারের কতুলপুরে। সেখানে তিনটে পরিবারের তিনটি মেয়ে, তারা নিখোঁজ। আজ থেকে নয়, সোমবার থেকে স্কুলে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। কি বলছেন অভিভাবকরা, দেখুন। সোমবার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। কোনো খোঁজ খবর পাইনি, পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, সোমবার নিখোঁজ, মঙ্গলবার অভিযোগ জানানো হলো, আজকে তো শনিবার, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো খোঁজ খবর দেওয়া গেল না। এরা তো অভাবী পরিবার, দেখেই বোঝা যাচ্ছে। একদমই। দেখো অয়নদা, তুমি যেমনটা বলছিলে, পিছিয়ে পড়া প্রান্তিক দুস্থ দরিদ্র পরিবারের মেয়ে, 3টি মেয়ে একই গ্রাম থেকে, ইংরেজ বাজারের কোতোয়ালি, এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। এদের মধ্যে একজন কলেজ পড়ুয়া, দুজন স্কুল পড়ুয়া, এই দুজনের মধ্যে আবার একজন নাবালিকা। যেটা জানা যাচ্ছে, কেউ কলেজে যাবে বলে বেরিয়েছিল, কেউ স্কুলে যাবে বলে বেরিয়েছিল। পরিবারের লোকজন প্রথমে ভাবেন যে শুধুমাত্র তাদের মেয়ে নিখোঁজ, কিন্তু ভুল ভাঙে যখন জানে যে একই গ্রামে 3টি পরিবার থেকে এই সমস্যা। তারপরেই তারা সংঘবদ্ধভাবে পুলিশের দ্বারস্থ হন, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পুলিশি সহায়তা মেলেনি এমনটা পরিবার দাবি করছে। কারণ 5-6 দিন চলে গিয়েছে, এখনো খোঁজ নেই, খাওয়া দাওয়া কার্যত ছেড়ে দিয়েছে। যা হয় এই মুহূর্তে পরিস্থিতি, কারণ কি মনের অবস্থা স্বাভাবিকভাবেই কারোর সেই নেই যে তারা স্বাভাবিক জীবনযাপন করবেন। তারা পুলিশের উপর ভরসা করছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো অভাবী পরিবার বলে, পিছিয়ে পড়া পরিবার বলেই কি এরকম অবহেলা? দেখুন, পালিয়ে যদি গিয়ে থাকে সেটাও বিষয়, যদি অপহরণ হয়ে থাকে সেটাও বিষয়। 6 দিন ধরে নিখোঁজ এই 3 পড়ুয়া, পুলিশ প্রশাসন চুপচাপ। হতে পারে এটা? পঞ্চায়েত প্রধান বলছেন তিনি বারবার পুলিশের কাছে যতটুকু চাপ দেওয়ার তিনি দিয়েছেন, দেখুন। সেখানে গেছিলাম আমি, তাদের পরিবারের সঙ্গে, একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার। ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি। বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রশাসনেও গেছিলাম, থানাতেও গেছিলাম। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি। এটা দেরি করা যাবে না। এখান থেকে যদি না হয় এসপি সাহেবের সঙ্গে এসপি সাহেব দ্বারস্থ হবো। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তাকে এনআইএ এর জিজ্ঞাসাবাদ, বিস্ফোরকেই জিজ্ঞাসাবাদ। তিহাড় জেলে গিয়ে এনআইএ এর জিজ্ঞাসাবাদ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, একটু বিস্তারিত জানতে চাইবো যে বীরভূমে বিস্ফোরক পাচার কবে হয়েছিল, কি অভিযোগ সাইগালের বিরুদ্ধে? দেখো, বছর দেড়েক আগে মোহাম্মদ বাজার থেকে যে 81,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, যা তদন্ত করছিল রাজ্য পুলিশ, সেই তদন্ত আর কিন্তু পরবর্তী সময় এনআইএর হাতে যায়। এনআইএ ইতিমধ্যেই এই মামলায় ইনভেস্টিগেশন শুরু করে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, চার্জশিটও দাখিল করা হয়। সেই চার্জশিটে বিভিন্ন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বয়ান থেকে অনুব্রত মণ্ডল এবং তার দেহরক্ষী সাইগাল হোসেন সম্পর্কে বেশি তথ্য তারা পেয়েছিলেন। সেই সম্পর্কে তারা কিন্তু ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করেছিলেন এবং আদালতের কাছে তারা অনুমতি নিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের যোগ এবং সাইগাল হোসেন যেভাবে সাহায্য করেছিলেন পাচারকারীদের, এই বিষয়ে সাইগাল হোসেনকে জেরা করার প্রয়োজন রয়েছে। এবং সেই অনুমতি নিয়েই গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় 7.5 ঘন্টার ম্যারাথন এই জেরা পর্ব চলে তিহাড় জেলে, যেখানে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে জেরা করা হয় মোহাম্মদ বাজারে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক সম্পর্কে। সেখানে অনুব্রত মণ্ডলের যোগ সাজস এবং সাইগাল হোসেন কিভাবে যুক্ত ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা এনআইএর সূত্রে খবর। এবং একই সঙ্গে তিনি তদন্তে সহযোগিতা করেননি বা তিনি যে জেরা পর্বে সহযোগিতা করেননি, এমনটা কিন্তু অভিযোগ আনা হচ্ছে এনআইএ তরফ। সেক্ষেত্রে পরবর্তী সময় আবার তাকে জেরা করা হতে পারে। ধন্যবাদ। এটা তো টোটোয় চড়া অঙ্গনওয়াড়ি। আরেকটা অঙ্গনওয়াড়ি দেখাবো, যেটাখানে সাপের বাসা, দেওয়ালে ফাটল, কিচ্ছু নেই সেখানে। এমনকি
একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে ঠিক উল্টো দিকে এই অঙ্গনওয়াড়ির। বাচ্চাদেরকে না, গরিব মানুষের যারা ছেলে মেয়ে, তাদেরকে অপেক্ষা করতে হয় ওই শিশু শিক্ষা কেন্দ্র কখন ছুটি হবে, তারপরে মিড ডে মিলে রান্না হবে, তারপরে খাওয়া হবে, পড়াশোনা হবে। ছি, দেখুন। এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দেওয়াল জুড়ে বড় বড় ফাটল, ভেঙে গিয়েছে অ্যাসবেস্টাসের ছাউনি, স্যাঁতস্যাঁতে ঘর, তাই সাপেরও উপদ্রব। এ ছবি বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েত এলাকার। এখানকার নিত্যানন্দপুর 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পদে পদে বিপদ, তাই পড়াশুনো, মিড ডে মিলের রান্না এখানে হয় না। এর জন্য ভরসা পাশের শিশু শিক্ষা কেন্দ্র। এতে দুর্ভোগ চরমে, কারণ শিশু শিক্ষা কেন্দ্রের ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপর অঙ্গনওয়াড়ি শিশুদের পড়াশুনো হয়। রান্নার জন্যও একইভাবে অপেক্ষা করতে হয়। চালের ছাউনি অনেকদিন আগেই উড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। দিদিমণির খুব কষ্ট, রান্না করতে হচ্ছে, আমাদের স্কুলেই রান্না করতে হচ্ছে। একটা উনুনে ধরো রান্না করতে খুবই কষ্ট হয়। আমরা দিদিমণি সকাল রান্না করেছে, তারপরে আমাদের রান্না হচ্ছে, তারপরে ধরুন দিদিমণি চাল ডাল রাখার ব্যবস্থা নেই। বছরখানি হয়ে গেছে, বছরখানি ধরেই অসুবিধা। আমাদের বাচ্চাগুলো পড়তে পারে না, খাওয়াইতে পারি না সেরকম। ওই যে আসে, খাবার দেই, নিয়ে চলে যায়, আর তো পড়াশোনা হয় না। কোথায় বসাবো, কোথায় কি করব, এই মিড ডে মিলের তো এক চালা নাই। তাহলে কোথায় বসাবো, কোথায় খাওয়াবো, কোথায় কি করব? আমরা রান্না করি, দিয়ে দেই, চলে যাই। সেই বিষয়টা আমরা দেখছি। সোনামুখীর নিত্যানন্দপুরের এই অঙ্গনওয়াড়ি সেন্টারটার বিল্ডিংটার অবস্থা খারাপ আছে, যে কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে আমরা বাচ্চাদেরকে স্থানীয় একদম কাছে লাগোয়া একটি স্কুলে শিফট করেছি। সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারটি চলছে, আর অবিলম্বে ওই বিল্ডিংটি সংস্কারের ব্যবস্থা করা হবে। নিত্যানন্দপুরের এই আইসিডিএস নিয়ে চরম সমস্যায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনের আশ্বাস তো পাওয়া গেল, কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। হুগলির দুটো পঞ্চায়েত দেখাবো। সেই দুটো পঞ্চায়েতে সজলধারা প্রকল্পের নামে প্রচুর টাকা তোলা হয়েছে 2019 থেকে 2021 পর্যন্ত। টাকা তুলেছেন যিনি, তিনি ছিলেন উপপ্রধান, এখন তিনি প্রধান। টাকা ফেরত দেবেন না, কিন্তু ওদিকে কল আছে, জল পাননি, টাকা ফেরত চাইছেন সাধারণ মানুষ, গ্রামবাসী। সজলধারা প্রকল্পের জন্য টাকা দিতে হয় নাকি? টাকাটা কে খেলো? জবাব চাই। দেখুন। বাড়ি বাড়ি পৌঁছেছে কল, এ কলে জল পড়ে না। কোথাও আবার কলের মুখে মাকড়সার জাল। এ ছবি হুগলির পোলবা দাঁতপুর ব্লকের হারির গ্রাম পঞ্চায়েত এলাকার প্রেমনগর গ্রামের। 2019 থেকে 2021 এই সময়ের মধ্যে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি কল বসে। এরপর থেকেই সমস্যায় প্রেমনগরের বাসিন্দারা, কারণ এই কানেকশন হারির গ্রাম পঞ্চায়েত দেয়নি, দিয়েছে পাশের আমনান গ্রাম পঞ্চায়েত। তখন সেখানকার তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন নির্মল ঘোড়া, এখন তিনি প্রধান। অভিযোগ, জলের জন্য প্রত্যেক পরিবার থেকে টাকা নেন, বিল ছাপিয়ে এক একটি পরিবার থেকে 3010 টাকা। টাকা গিয়েছে, কিন্তু কলে জল আর আসেনি, তাই দুর্ভোগও কাটেনি। তৈরি হয়েছে ক্ষোভ। ভোটের সময় ভোট নিচ্ছে, কিন্তু জলের বেলা আমাদের জল দিচ্ছে না। প্রত্যেকের বাড়ি বাড়ি কল দিয়ে গেছে, কিন্তু জল নেই, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা 3010 টাকা করে নির্মল ঘোড়া মহাশয়কে দিয়েছিলাম, উনি বলেছিলেন জল যাবে, তবে পাইপ লাইনও হয়ে গেছে। পাইপ লাইনে 2-3 দিন জল আসার পর আর জল আসে না। বিগত 3 বছর হয়ে গেল, বলে এই আজ হবে কাল হবে, আমাদের জলের জন্য খুবই সমস্যা হচ্ছে। আমনানের বর্তমান পঞ্চায়েত প্রধান বলছেন টাকা ফেরত দেওয়া যাবে না, জল দেওয়া হবে। জলটা পাবে, এই দুটো পাম্প কমপ্লিট হলে জলটা পাবে। আশা করছি তো মাসখানেক, এখনো মাসখানেক লাগবে, তার তো কাজ হয়ে গেছে, টাকা ফেরত দেওয়ার গল্পটা কি করে হবে? হারিট পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের থেকে বাড়ি বাড়ি কলের জন্য টাকা তুলেছে পাশের আমনান পঞ্চায়েত। এই কথা নাকি জানেনই না হারিট পঞ্চায়েতের প্রধান। না 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 না, পেয়েছি, টাকা নেবে কেন? আমার জানা নেই দাদা, আমার জানা নেই। কাজ করেছি, বাট এরকম কোনো স্কিম নেই যে এরকম টাকা নিতে হবে, টাকা নিয়ে কারেন্ট বাড়ি বাড়ি কানেকশন নিতে হবে। এটা তো জানি না, আমাদের এখানে তো হয়নি। সব। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আর এর
আর এর আগেও আমরা দেখিয়েছিলাম জালি আলু বীজ বিক্রি হচ্ছে। এমনিতেই তো অসময়ের বৃষ্টিতে কৃষকরা একেবারে ভয়ঙ্কর ক্ষতির মুখে। আবারও ধরা পড়ল এক ট্রাক, কত বস্তা জানেন? 700 বস্তা জাল আলু বীজ। দেখানো হচ্ছে পাঞ্জাবের, কিন্তু কোনো কাগজপত্র নেই। আর সেই জাল আলু বীজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল কোনো একজন ব্যবসায়ীর। প্রশাসনের কাছে দাবি রাখবো, বাজার বাজার ঘুরে এই অসাধু ব্যবসায়ীদের ধরুন। দেখুন, উন্নত মানের আলু বীজ বিক্রির নামে খারাপ মানের আলু বীজ বিক্রির চেষ্টা, হাতে নাতে পাকড়াও করার পর ধূপগুড়িতে বিক্ষোভ। শুরু হয়েছে আলু চাষের মরশুম, ভালো ফলন পেতে কৃষকদের ভরসা পাঞ্জাবের উন্নত মানের আলু বীজ। অভিযোগ, নামী সংস্থার নাম করে বাজারে বিক্রি হচ্ছে খারাপ মানের আলু বীজ। এ নিয়ে ক্ষোভ ছিলই। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির দাবি, শুক্রবার সন্ধ্যায় তারা খবর পান শিলিগুড়ি রাস্তায় আলুর বস্তা বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আলুর বস্তায় পাঞ্জাবের নামী সংস্থার ট্যাগ। এরপরেই ফোন করা হয় নির্দিষ্ট সংস্থায়, জানানো হয় ট্রাকের নম্বর। আলু বীজ সংস্থাটি জানায় গাড়িতে যে আলু বীজ রয়েছে সেটা তাদের নয়। এতেই সব পরিষ্কার হয়ে যায়। শুক্রবার রাতে ট্রাকটি পৌঁছয় জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে। গাড়িটি থামানো হয়, বস্তা খুলতেই সামনে আসে খারাপ মানের আলু বীজ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় 700টি বস্তা। বস্তায় পাঞ্জাবের যে আলু বীজ সংস্থার ট্যাগ ব্যবহার করা হয়েছে তারাও পুলিশে অভিযোগ দায়ের করে। ড্রাইভারকে আমরা বললাম যে কার মানে ধূপগুড়ি কোন লোকের মাধ্যমে আসছে, ও কোনো বিলটি আমাদেরকে দেখাতে পারলো না। প্রথম বললো বিলটি আছে, কিছুক্ষণ পরে বললো যে আমার কাছে যে বিলটিটা দেওয়া হয়েছিল যিনি পাঠিয়েছেন ওটা তিনি ডিলিট করে দিলেন। আমরা নির্ভরযোগ্য সূত্রে যে খবরটা পাচ্ছি, ওই ভদ্রলোকের নাম মনীষ জৈন সামথিং, তিনি এই কাজটা করছেন। 2-1 दिन আগে তাকে ধূপগুড়িতে দেখা গেছে। ये किसके पास भेजा है? ये उन्होंने ही मंगाया, इधर वही थे, वही मिले थे मुझे यहाँ पे। बुकिंग कौन किया था? उन्होंने ही किया था। कोई पेपर नहीं दिया आपको? हाँ, पेपर नहीं दिया सर जी, व्हाट्सएप किया था मेरे पास, पेपर व्हाट्सएप किया था, तो अभी ये दिखाने के टाइम पे मैंने देखा तो डिलीट मार दिया सामने से। कौन डिलीट मार दिया? वो जिसने भेजा था उसे। जो भेजा था उसका नाम क्या है? MD करके नाम है उनका, MD नाम से जानता हूँ MD से। आपको सही से पता भी नहीं यार, आप माल लेके आ गए? नहीं, हमेशा लेकर आते हैं सर जी, कोई नई बार नहीं लेकर आए, हमेशा लेकर आते हैं। ট্রাকটি কোথা থেকে আসছিল, এই চক্রের পিছনে কারা রয়েছে, খোঁজ শুরু করেছে পুলিশ। তাদের সন্দেহ এর পিছনে থাকতে পারে ধূপগুড়ির বড় মাপের আলু ব্যবসায়ীর হাত। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। সময় খারাপ হলে আর প্রশাসনের গাফিলতি হলে কত বড় ক্ষতির ওপর ক্ষতি হয় মানুষের। দেখুন, এমনিতে অসময়ের বৃষ্টিতে পাকা ধানে মই হয়ে গেছে, আবার পাকা ধানে মই। আরামবাগে ক্যানালের জলে ভাসছে, এখন শীত, এখন কোনো বৃষ্টি নেই, সেই ক্যানালের জলে ভাসছে ধান জমি। প্রচুর ক্ষতি হয়ে গেল কৃষকদের। সেচ দপ্তরের বিরুদ্ধে, পুরসভার বিরুদ্ধে খাল রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠছে। আকাশে একটা জল, তারপর আবার ক্যানেলে জল আসছে, তাহলে এরপরে আমরা কি করবো? আমাদের গলায় দড়ি দিয়ে ছাড়া কিছু উপায় নাই, এইভাবে আমরা কাজটা করছি। ধান উঠবে কি করে, এই তো এরকম করছি জলেতে। আগা জল তো এই ছিল, তখন মোটামুটি কেটে হয়ে গেছে, নিম্নচাপটা এসেছিল। তারপরে যা আবার হরকার মতো জল চলে এলো, আসার পরে এইসব আস্তে জমি ওই সব উপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে জল, আবার ধানই কাটতে পারছি না। এরপর আরও ভিতরের মাঠে যে চলে যাবে ধান। জল ঢুকছিল কদিন আগে থেকে, তো আমাদেরকে ওখানে 10 নম্বরের কাউন্সিলর বলে যে একটা জেসিবি পাঠিয়ে যাতে জল ঢোকাটা বন্ধ করে মাটি ফেলে, যাতে আমরা সেটা করে দিয়েছিলাম। তারপর এখন দেখুন, ক্যানেল কাউকে না বলে জল ছাড়ে, হ্যাঁ, তাহলে তো চাষিরা সতর্ক হতে পারতো, যদি জানিয়ে জল ছাড়তো। আর তাছাড়া ক্যানেলের সংস্কার আমরা করতে যাবো, ও তো ডিভিসি করবে। কোনো খবরই আমরা বাদ রাখি না। দেখুন, আলিপুর দুয়ারে বীরপাড়া ভুটান সীমান্তে লক্ষাধিক টাকার, 3 লক্ষেরও বেশি টাকার কাঠ, মদ উদ্ধার। কাঠ মানে সেগুন কাঠ উদ্ধার। হ্যাঁ, এইটা দেখুন সেই ছবি। বীরপাড়ার ভুটান সীমান্তে দলগাঁও রেঞ্জ বীরপাড়া থানার পুলিশ অভিযান চালায়, আর তাতেই উদ্ধার কাঠ, সেগুন কাঠ, মদ। বেআইনি কাঠ চেরাই কলের হদিশও মিলেছে। ঘটনায় কাউকে আটক করা হয়নি। 2টি ছোট গাড়ি এবং একটা স্কুটারও বাজেয়াপ্ত করে বন দফতর।
নিচে বর্ধমান স্টেশন অভিশপ্ত স্টেশন, জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, তিন জনের মৃত্যু হলো। আর তারপরে এবার দেখাবো ফুট ব্রিজের ওপরে দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? এটাকেই বলে চিড়ে চাপটা ভিড়। দেখতে পাচ্ছেন? কিছু হলে পরে কি হবে, যদি কোনো রকম রিউমার ছড়ায় কি হবে? ও বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ বা রেল বলছে ভিড়ই নয়, এটা কোনো ভিড়ই হয় না। দেখুন এই চিড়ে চ্যাপ্টা ভিড় বর্ধমান রেল স্টেশনের ফুট ওভারব্রিজের। এটাই রোজকার চেনা ছবি, কারণ স্টেশনে কোনো সাবওয়ে নেই, তাই যাত্রীদের ভরসা শুধুমাত্র ফুট ওভারব্রিজ। অভিযোগ, ভিড়ের চাপে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে, ঝুঁকি নিয়েই চলে যাতায়াত। এই ওভারব্রিজে একটা ওভারব্রিজের জন্য খুব বিভ্রান্ত, যাতায়াত করতে হচ্ছে ঠিক মতন জায়গার না হলে, রাস্তার ব্যবস্থা না থাকলে যা হয় গ্যাদারিং হয়ে যাচ্ছে, নামতে পারছে না। বর্ধমান স্টেশনে রোজ লক্ষাধিক যাত্রীর যাতায়াত, ভিড় হওয়া স্বাভাবিক, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। একদিকে অন্য প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি, অন্যদিকে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যাওয়ার তাড়া। দু ধরনের যাত্রীদের চাপে ফুট ওভারব্রিজে ভিড় বাড়ে, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বর্ধমান একটা জাংশন, এখানে এমনিতেই প্রচুর ভিড়, এখানে যেটা মেন প্রবলেম, এত বড় স্টেশন একটা, অন্যান্য জায়গায় যে সাবওয়েগুলো থাকে সেখানে নেই, এখানে ওভারব্রিজগুলো তিনটে রয়েছে দেখছেন, কিন্তু তিনটে দেখুন মানে সব দিক দিয়ে ওঠা যাবে না। স্কেলেটারগুলো লাগানোর ফলে কি হয়েছে, ওদিক দিয়ে শুধু ওঠা যাচ্ছে, নামা যাচ্ছে না, মানে ওভারব্রিজ যেগুলো রয়েছে সেগুলো প্রপারলি কাজে লাগাতে পারছে না, আর একটা সাবওয়ের কোনো ব্যবস্থা নেই যাতে ফেসিলিটিটা আমরা পাই। আমরা তো একটা ফেয়ার দিয়ে আসি। বারবার ঘটে ভিড়ে অসুস্থ হওয়ার ঘটনা, পদপিষ্টের ঘটনা, তবুও বর্ধমান রেল স্টেশনের ফুট ওভারব্রিজের ভিড় সরানোর কোনো উদ্যোগ নাই রেল কর্তৃপক্ষের। ট্রেনের ঘোষণা নিয়ে অভিযোগ মানতে নারাজ বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সঠিক সময়ে ট্রেনের ঘোষণা করা হয়, ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও ট্রেনের তথ্য থাকে, আর স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য জিআরপি মোতায়েন থাকে। যাত্রীদের অনেকেরই প্রশ্ন, সবই যদি ঠিক থাকে তাহলে এই বিশৃঙ্খলা কেন? প্রতিদিন ফুট ওভারব্রিজে এত ভিড় কেন? গত বুধবার আচমকা ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের পুরনো জলের ট্যাঙ্ক, 3 জন মারাও যান। যাত্রীদের নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার প্রশ্ন ফুট ওভারব্রিজের ভিড় নিয়ে। যাত্রীদের প্রশ্ন, আর কবে হুঁশ ফিরবে কর্তৃপক্ষের? আরও মরলে? বর্ধমান থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। ব্রেকলেস আমার বাংলায় দুটো জায়গা দেখাবো, ঘাটাল এবং ঝাড়গ্রাম। দেখুন, এই সরকার সৌন্দর্যায়ন করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতিতে আমরা খবর করি সাধারণ মানুষের উপকারের জন্য। ঘাটালে আমরা দেখিয়েছিলাম একটা ইকো ট্যুরিজম পার্ক, কালকেই জঞ্জালে একেবারে ভয়ঙ্কর অবস্থা, 10 টাকা করে আবার টিকিট নেওয়া হয়। হ্যাঁ, পুরসভা তৎপর হয়েছে, পঞ্চায়েত তৎপর হয়েছে। আর ঝাড়গ্রাম পুরসভার একাধিক পার্ক একেবারে গাফিলতিতে ভরা। দেখুন, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেই রয়েছে ইকো ট্যুরিজম পার্ক, যার দেখাশোনার দায়িত্বে ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পার্কেই আগাছাড় জঙ্গল। পার্কে ঢুকতে 10 টাকার টিকিট কেটে ঢোকার পর হতাশ হচ্ছিলেন পর্যটকরা, কারণ যেখানে সেখানে আবর্জনা, ভাঙা দোলনা, বোটও নষ্ট হয়ে পড়ে রয়েছে। শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। শনিবার সকাল থেকেই পার্কের জঞ্জাল সাফাই শুরু। আগে জঞ্জাল হয়ে পড়েছিল, তাই এখানে পরিষ্কার চলছে, যাতে মানুষ পার্কে আসে কিছুর জন্য, নিজের মনটা সুন্দর রাখার জন্য। তাই পার্ক যদি সুন্দর হয় তবে মনটা সুন্দর হবে। খুব ভালো লাগছে। আমরা এসেই দেখলাম পার্কের দুরবস্থা, নিউজ 18 একটা খবর করেছে, তো আমরা অতি তৎপরতার সাথে এই বিষয়টি দেখভাল করছি। ইতিমধ্যেই 10 জন করে লেবার লাগানো হয়েছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। দ্রুততার সাথে এই কাজগুলি করে পর্যটকরা যাতে তাদের চাহিদা মতো উপভোগ্য এই পার্কটি হয়ে তোলা যায়, গড়ে তোলা যায়, তার জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি সব দিক থেকেই সচেষ্ট আছে। ঘাটালের পার্কে শুরু হয়েছে আবর্জনা সাফাই।
ঝাড়গ্রামের 8টা পার্ক সংস্কারের অভাবে ধুঁকছে, এর মধ্যে 3টেই ঝাড়গ্রাম পুরসভার অধীনে। শীতে ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই পছন্দ ঝাড়গ্রাম, তার আগে একাধিক পার্ক বেহাল। ঝাড়গ্রাম শহরে 3টে বড় পার্ক, এগুলিতে কোথাও জঙ্গল, কোথাও ঝিলে আবর্জনা ভর্তি, কোথাও আবার পার্কের মধ্যে পুরসভার ভ্যাটের গাড়ি, তাতে আবর্জনার স্তূপ। অভিযোগ, এসব জঞ্জাল সাফাইয়ের নামই নেই। টাকা খরচা করে সরকারি আধিকারিকরা আসেন, নানা লেভেলের মন্ত্রী নেতারা এসে পার্কের উদ্বোধন হয়, ওই অবধি শেষ। কিন্তু কোনোদিনও খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই পার্কে কখনো বাচ্চারা বা বয়স্করা যে তাদের মূল্যবান সময় একটু ওইখানে আনন্দ উপভোগ করছে, সেরকম এখন আর চোখে পড়ে না। রবীন্দ্র পার্ক হচ্ছে অমৃত্যুতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, বোধহয় একটা ওই যে 25 লাখ মতো টাকা মতো আমরা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাব, দিলে আমরা পার্কটাকে সাজিয়ে দিই। পরবর্তীকালে জানতে পারলাম মোটামুটি জেলা পরিষদ ওনারা আমাদেরকে একটু বলেছিলেন যে এটা আমাদের জেলা পরিষদের জায়গা, সেই জন্য আমরা আপাতত এটা করার জন্য একটু থমকে গেছি। মেহেরাবাদের আমরা ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু আমরা পেপার পাঠিয়ে দিচ্ছি। ঘাটাল এবং ঝাড়গ্রাম থেকে সুকান্ত চক্রবর্তী এবং রাজু সিং, নিউজ 18 বাংলা। আমার বাংলার সব শেষে দেখাবো, আমরা খবর করলে তবেই টনক নড়ে, শীত ঘুম ভাঙে কর্তৃপক্ষের। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন 10 দিন ধরে খারাপ, খবর দেখালাম 2 দিনের মধ্যে ঠিক। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল, গত 10 দিন ধরে এখানে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন। বিনামূল্যের পরিষেবা বন্ধ, তাই বিপাকে রোগীরা। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। দ্রুত সারানো হয় ডিজিটাল এক্স-রে মেশিন, তারপরেই শুরু হয় বিনামূল্যের পরিষেবা। এক্স-রে রুমের বাইরে আবারও রোগীর ভিড়। সবারই সুবিধা হবে, নকশালবাড়ির যত মানুষ আছে গ্রামের সবাই তো টাকাওয়ালা না, বাইরে থেকে কয়লে টাকা লাগে, আর ভিতরে থেকে এখানে কয়লে फ्री हो जाए, सुविधा है। बहुत परेशानी, हाँ, इसीलिए बाहर से किए, 400 में किए। यहाँ तो फ्री होता है, खुला रहना चाहिए, अब गरीब आदमी को अच्छा होगा। মেশিন তো যান্ত্রিক গতিতে হয়, মেশিন চালু হয়ে গেছে, পরিষেবা পাচ্ছে মানুষজন তাহলে। হ্যাঁ, একদম। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল আশেপাশের প্রায় 100টা গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালেই গত 10 দিন ধরে খারাপ ছিল ডিজিটাল এক্স-রে মেশিন। বন্ধ হয়ে যায় বিনামূল্যের পরিষেবা। এতে সমস্যায় পড়েন রোগী এবং তাদের পরিজনেরা, কারণ পকেটের টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছিল। ফলে দ্রুত পরিষেবা চালুর দাবি জানান রোগীর পরিজনেরা। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই তৎপরতা। নকশালবাড়ি হাসপাতালে চালু হলো ডিজিটাল এক্স-রে মেশিন, ফের শুরু বিনামূল্যের পরিষেবা। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।